আলোচনা হবে ফৌজদারি কার্যবিধি আইনের 46 ধারা, তারপরে 46-এর শ টাইপেন ক, শ টাইপেন খ, শ টাইপেন গ, শ টাইপেন ঘ, শ টাইপেন উম, এই যে ক খ গ ঘ উম, এই যে 5টি ধারা কিন্তু 2025 সালে নতুন সংশোধন হয়েছে। আর 47, 48, 49 সেটাও পড়াবো। আপনারা হয়তো এই যে 46-এর শ টাইপেন ক খ গ ঘ উম অনেকে এই বিষয়টা জানেন না। আমি এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করব, যেখানে কি কি বিষয়গুলো তুলে ধরছে বিগত সামনে প্রশ্নগুলো আপনারা এটা পাবেন ইনশাল্লাহ। এবারও কয়েকটা ক্ষেত্রে আসছে দেখলাম এই নতুন অধ্যাদেশের যে প্রশ্নগুলো এটা। তাহলে আমরা এখন মূলত আলোচনায় যাই, সেটা হচ্ছে আপনার 46 ধারা হচ্ছে গ্রেপ্তার। আগে আমাদেরকে বুঝতে হবে যে গ্রেপ্তার কাকে বলে বা গ্রেপ্তার কি, তারপরে কখন গ্রেপ্তার করা যায়, গ্রেপ্তারের আগে পরে সময়ের নিয়মাবলী কি, গ্রেপ্তারের পরে করণীয় কি, তার গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার কি, তারপরে গ্রেপ্তারের পূর্বে সময় পরে কার্যবলী কি, আবার আপনার আসতে পারে যে গ্রেপ্তারের প্রয়োজনীয়তা কি, তারপরে আবার আসতে পারে যে গ্রেপ্তার কালে যদি কাউকে মৃত্যু ঘটানো যায়, আবার আসতে পারে যে বাড়ির মালিক অনুমতি না দিলে সেক্ষেত্রে কিভাবে গ্রেপ্তার করবেন। অর্থাৎ এই গ্রেপ্তার নিয়ে প্রত্যেকটা বছরই প্রশ্ন থাকে, এবারও ছিল, কিন্তু ধারা কিন্তু আপনার 46 থেকে 53 ধারা পর্যন্ত। আপনাকে বুঝতে হবে যে প্রশ্নটা কোন ধারার আওতায় আসছে, না হলে কিন্তু সঠিক উত্তর দিতে পারবেন না। আর একটা বিষয় আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে এই যে গ্রেপ্তার, এর সাথে আপনারা আজীবনের জন্য মাথার ভিতর ঢুকায় রাখবেন, গ্রেপ্তার মানে পিআরবি 316 বিধি। গ্রেপ্তার মানে পিআরবি 316 বিধি। যেখানে গ্রেপ্তার দেখেন বিনা পরোয়ানায় হোক পরোয়ানামূল্যে হোক, যেভাবে গ্রেপ্তার হবে সেখানে পিআরবি 316 বিধি ব্যবহার করতে পারবেন। কথা ক্লিয়ার নেন? তাহলে এখন আমরা মূলত কয়েকটা প্রশ্ন এখানে করলাম যে গ্রেপ্তার কাকে বলে, কিভাবে গ্রেপ্তার করতে হয় বা গ্রেপ্তার কি, তবে কখন গ্রেপ্তার করা যায়, গ্রেপ্তারের আগে কি করতে হবে, গ্রেপ্তারের সময় কি করতে হবে, গ্রেপ্তারের পরে কি করতে পারে, বা গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার কি, তারপর আটক ব্যক্তির দেহ তল্লাশি কিভাবে করবেন, তারপরে যদি বাড়ির মালিক অনুমতি না দেয় সেক্ষেত্রে আপনি কিভাবে গ্রেপ্তার কার্যকারী করবেন, বা কোথাও আটকা পড়ে গেলে সেক্ষেত্রে আপনি গ্রেপ্তারি কার্যকারী কিভাবে করবেন, বা প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করতে পারবেন না, কাকে কাকে আপনি হাত কড়া পরাইতে পারবেন না, তারপরে মহিলাদের দেহ কিভাবে তল্লাশি করবেন, এই পুরা বিষয়টা কিন্তু আমাদের 46 থেকে 53 ধারা পর্যন্ত আলোচনা। তাহলে এবার আমরা মূল আলোচনায় যাই যে গ্রেপ্তার কাকে বলে। তাহলে আমরা যদি আগে পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করি, তারপর আমি শর্টে বলবো যে যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করিয়া আইন হেফাজতে আনাকেই গ্রেপ্তার বলে। অর্থাৎ অভিযোগটা যুক্তিসঙ্গত হইতে হবে। তারপরে বলা হচ্ছে কি যে কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করতে হবে, অর্থাৎ সে চাইলে আর যাইতে পারবে না, তার ব্যক্তি স্বাধীনতা খর্ব করতে হবে, এবং এই খর্বটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, তাহলে সেটা গ্রেপ্তার হবে। তাহলে আমরা মূল সংজ্ঞাটা কি বললাম যে যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করিয়া আইনানুগভাবে আইন হেফাজতে আনাকেই গ্রেপ্তার বলে। আর যদি সংক্ষেপে আপনি লিখতে চান যে গ্রেপ্তার কাকে বলে, যে কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করিয়া আইন হেফাজতে আনাকেই গ্রেপ্তার বলে। এই ছিল হচ্ছে গ্রেপ্তারের সংজ্ঞা। আপনি ধারা দিবেন 46 ধারা পিআরবি 316 বিধি। এখন আপনাকে যদি এমসিকিউ আসে যে কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করাকে কি বলে বা খর্ব করা কে, এইটুক লেগে তারপরে দিল গ্রেপ্তার, কতি দিল গ্রেপ্তার, কতি দিল তল্লাশি, গতি দিল আপনার সমন, গতি দিল ওয়ারেন্ট। তাহলে আপনাদের যে ব্যক্তি স্বাধীনতা খর্ব করে আইন হেফাজতে আনাকে গ্রেপ্তার বলে।
এটা মনে করেন একটা এমসিকিউ। আবার আপনাকে এমসিকিউ এরকম হইতে পারে যে গ্রেপ্তার কি কতি দিল কোনো ব্যক্তি স্বাধীনতা খর্ব করিয়া, তারপরে দিল আইন হেফাজতে আনা, তারপরে দিল যুক্তিসঙ্গত অভিযোগের ভিত্তিতে, তারপরে গতি দিল উপরের সব কয়টি, তার মানে উপরের সব কয়টি হবে। এভাবে আমরা এমসিকিউ অনেকগুলো দিতে পারি। এটা তারপরে আসলো আবার আরেকটা এমসিকিউ যে গ্রেপ্তারের কথা বলা আছে কোন ধারায়, দিল 46 ধারা, 47 ধারা, 48 ধারা, 49 ধারা। তাহলে গ্রেপ্তারের সংজ্ঞা দেওয়া আছে 46 ধারায়। তারপরে যদি আসে যে গ্রেপ্তারে পিআরবি কত, যে পিআরবি 316, 317, 318, 319, তাহলে আপনার এখানে ব্যবহার করতে হবে 316। এবার আমরা আসি আরেকটা প্রশ্ন যে গ্রেপ্তারের উদ্দেশ্য কয়টি। এটা এমসিকিউ একটা, বিগত সালগুলো আসছে। গ্রেপ্তারের উদ্দেশ্য কিন্তু 3টি। গ্রেপ্তারের উদ্দেশ্য কয়টি? গ্রেপ্তারের উদ্দেশ্য হচ্ছে 3টি। এখন কি কি এই বিষয়টা যদি আপনার এমসিকিউ আসে, গ্রেপ্তারের উদ্দেশ্য কয়টি? 3টি, 4টি, 5টি। তাহলে গ্রেপ্তারের উদ্দেশ্য হচ্ছে 3টি। এখন আপনাকে যদি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার এই উদ্দেশ্য 3টিটা কি? একটা হচ্ছে অপরাধমূলক গ্রেপ্তার, অর্থাৎ কোনো স্থানে অপরাধ হচ্ছে সেখানে নিবর্তনমূলকভাবে আমরা যাতে অপরাধ সংগঠিত হতে না পারে সেই জন্য আমরা গ্রেপ্তার করি, যেটা আমরা করে থাকি ফৌজদারি কার্যবিধির 149, 50, 51। অর্থাৎ পূর্ব প্রস্তুতি নিচ্ছে যে আমি কালকে একটা বেআইনি সমাবেশ করব বা একটা যা ডাকাতি করব, এই যে অপরাধের পূর্ব প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতি যখন কেউ জানতে পারবে কোনো পুলিশ অফিসার, তাহলে অপরাধ সংগঠন হওয়ার আগেই তাকে গ্রেপ্তার করবে। এটা হচ্ছে অপরাধের অপরাধ নিবারণমূলক গ্রেপ্তার বা পূর্বমূলক গ্রেপ্তার যেটাকে বলা হয় একটা। আর একটা হচ্ছে দেহ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়, যে কোনো ব্যক্তি কারোর উপরে এমন আক্রমণ করছে সে আক্রমণ রক্ষার জন্য তাকে গ্রেপ্তার করতে পারে, বা সরকারি সম্পত্তি নষ্ট করতেছে সেক্ষেত্রে। আর একটা হচ্ছে আসামিকে বিচারার্থে প্রেরণ করার জন্য গ্রেপ্তার করা হয়। তাহলে এই যে উদ্দেশ্য 3টি আমরা পেলাম, একটা হচ্ছে নিবর্তনমূলক গ্রেপ্তার, একটা হচ্ছে দেহ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে গ্রেপ্তার, আর একটা পড়লাম যে আসামিকে বিচারার্থে প্রেরণ করার জন্য গ্রেপ্তার। এই হলো গ্রেপ্তারের উদ্দেশ্য। এরপরে আমাদের প্রশ্ন হয় যে কিভাবে গ্রেপ্তার করবেন, তাহলে যে বা গ্রেপ্তারের পদ্ধতি কি, যে একটা আসামিকে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন। এখানে 3ভাবে গ্রেপ্তারের কথা বলা আছে। কয়ভাবে বলা আছে? 3ভাবে গ্রেপ্তারের কথা বলা আছে। 1 নম্বরে বলা আছে 46 ক্লোজ 1, যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে যান সে যদি কথায় বা কার্য দ্বারা নিজেকে আত্মসমর্পণ না করে তাহলে তার শরীর স্পর্শ করিয়া গ্রেপ্তার করবেন। যে আপনি একজন আসামিকে গ্রেপ্তার করতে গেলেন, বললেন যে ভাই আপনাকে এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করতে আসছি, এই আপনার কথায় বা কার্য দ্বারা যদি বলে যে ঠিক আছে চলেন ভাই, তাহলে আপনাকে তার শরীর স্পর্শ করার দরকার নেই। এখন আপনি বাংলাদেশ তো এমন আমরা কেউ স্বেচ্ছায় গ্রেপ্তার হতেও চায় না, এই জন্য তার শরীর স্পর্শ করে বল প্রয়োগ করে গ্রেপ্তার করা হয়। তাহলে এখানে 46 ক্লোজ 1 যেটা বলা আছে সেটা হচ্ছে যে যদি সে স্বেচ্ছায় বা কথা কাজের দ্বারা নিজেকে আত্মসমর্পণ না করে সেক্ষেত্রে তার শরীর স্পর্শ করিয়া গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে 46 ক্লোজ 1। 46 ক্লোজ 2 যেটা বলা আছে গ্রেপ্তার কালে যদি সে বাধা প্রদান করে বা বল প্রয়োগ করে বা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে, অর্থাৎ আপনি যাকে গ্রেপ্তার করতে গেছেন সে আপনাকে বাধা দিচ্ছে, কেউ এসে আপনাকে বাধা দিল, তাকে গ্রেপ্তার করতে পারবেন না। আবার এসে আপনার সাথে ধস্তাধস্তি করলো, মানে বল প্রয়োগ করলো, অথবা আপনাকে কি করলো দেখে যেন আটছে, ধস্তাধস্তি করলো, সেক্ষেত্রে আপনি তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কি করতে পারবেন? সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বা সকল ধরনের পন্থা আপনি অবলম্বন করতে পারবেন। এটা ছিল 46 ক্লোজ 2। যে গ্রেপ্তার কালে যদি কেউ বাধা প্রদান করে বা বল প্রয়োগ করে তাহলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে আপনি সকল ধরনের পন্থা অবলম্বন করতে পারবেন। কত? 46 ক্লোজ 2।
46-এর ক্লোজ 3 সবার মাথার ভিতর এই ধারাটা লিপিবদ্ধ করতে হবে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ধারা। 46-এর ক্লোজ 3 একটা গুরুত্বপূর্ণ ধারা। আমি বারবার বলতেছি এই কারণে যে এই ধারা থেকে বিগত সালগুলো প্রশ্ন আসছে। তাহলে 46-এর ক্লোজ 3-এ কি বলা আছে? 46-এর ক্লোজ 3-এ বলা আছে যে যাকে আপনি গ্রেফতার করতে যাবেন সেই ব্যক্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি না হয় তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে না। এটা একটা পয়েন্ট। আবার এর বিকল্প পয়েন্ট রয়েছে যে যাকে আপনি গ্রেফতার করতে গেলেন সেই ব্যক্তি যদি মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো আসামি হয় সেক্ষেত্রে তারকে গ্রেফতার করার ক্ষেত্রে আপনি মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। এর সাথে পিআরবি ব্যবহার করবেন আপনি 316 গ্রেফতারের ক্ষেত্রে, পাশাপাশি 153 ঘ অর্থাৎ ঘরের ঘ যেটা এই বেটা ব্যবহার করবেন। অবশ্যই আপনাকে এখানে আরেকটা শব্দ ব্যবহার করতে হবে যে 154 ধারা 154 বিধি পিআরবির, কারণ এখানে আপনাকে তাকে একটা গ্রেফতার মানে গুলি করার পূর্বে একটা সতর্ক বাণী দিতে হবে যে আপনি দাঁড়ান, যদি আপনি না দাঁড়ান তাহলে আমি গুলি করব। এই যে যে বিষয়গুলো আছে 154 যে 4টা কোটেশন আছে সেই 4টা কোটেশন আপনাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে, তারপরে তাকে গুলি করতে হবে। এই ছিল হচ্ছে 46 ক্লোজ 1, 2, 3। তবে 46 ক্লোজ 3-এ আপনার প্রশ্ন হতে পারে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিকে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়? তাহলে আপনি লিখবেন যে হ্যাঁ, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিকে 46-এর ক্লোজ 3 ধারা মোতাবেক মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এর সাথে পিআরবির 153 ঘ ব্যবহার করা যাবে। এরপরে যদি আসে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত নয় এরূপ আসামিকে কি মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে? তাহলে আপনি 46 ক্লোজ 3 উপধারা বলছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত নয় এরূপ আসামিকে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে না। এই ছিল হচ্ছে আমাদের 46-এর ক্লোজ 3। তাহলে একে হচ্ছে যে কথায় বা কার্য দ্বারা যদি ওই আসামি নিজেকে আত্মসমর্পণ না করে তাহলে তার শরীর স্পর্শ করিয়া গ্রেপ্তার কার্যকারী করতে হবে। 2 হচ্ছে যে গ্রেপ্তারকালে যদি সে বাধা প্রদান করে বা বল প্রয়োগ করে তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে তাকে গ্রেপ্তার করতে সকল পন্থা বা সকল কৌশল অবলম্বন করতে পারবেন। 3-এ যেটা বলছে যে সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি হয় এবং এই গ্রেপ্তার কালে যদি সে বাধা প্রদান করে তাহলে আপনি তাকে গ্রেপ্তার কার্যকারী করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। আর যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি না হয় সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না। এর সাথে আপনি পিআরবি কত 316 বিধি এবং 153 ঘ বিধি ব্যবহার করতে পারবেন। এই ছিল 46-এর ক্লোজ 1, 2, 3। এরপরে আমরা 46-এর শ টাইপেন ক নতুন ধারা যেটা 2025 সালে রাষ্ট্রপতি মহোদয়ের বিশেষ ক্ষমতা বলে সংবিধানের 93 ক্লোজ 1 অনুচ্ছেদ অনুযায়ী এই আইনটা অধ্যাদেশ হিসেবে প্রণীত হয়েছে। 46-এর ক্লোজ ক, ক্লোজ খ, ক্লোজ গ, ক্লোজ ঘ, ক্লোজ উম অর্থাৎ গ্রেপ্তারের পূর্বে আপনার করণীয় কি? তাহলে 46-এর শ টাইপেন কতি যেটা বলছে যে গ্রেপ্তারের পূর্বে আপনার করণীয় হচ্ছে নিজের পরিচয় দিবেন। কাকে? ওই আসামিকে আপনি আপনার নিজের পরিচয় দিবেন এবং পাশাপাশি আপনার পরিচয়পত্র দেখাবেন, অর্থাৎ আপনার আইডি কার্ড দেখাবেন। এটা হচ্ছে 46-এর শ টাইপেন কয়ের একটা কোটেশন। আরেকটা কোটেশনে বলছে যে যাকে আপনি গ্রেপ্তার করতে যাবেন ওইখানে আপনি একটা স্মারকলিপি তৈরি করবেন, অর্থাৎ তার নাম, ঠিকানা, কাকে গ্রেপ্তার করতে যাচ্ছেন সব বিষয় লিপিবদ্ধ করিয়া তার আত্মীয় স্বজন বা গ্রামের কোনো ব্যক্তিকে দিয়ে স্বাক্ষর করাইতে হবে। যদি তার আত্মীয় স্বজন বা গ্রামের কোনো ব্যক্তি না পান
সেক্ষেত্রে তাকে দিয়ে আপনি স্বাক্ষর বা টিপসই নিতে হবে। এরপরে বলছে যে যে ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করতে গেছেন সেই ব্যক্তি তার গৃহের বাইরে কোনো স্থান থেকে আপনি তাকে গ্রেপ্তার করছেন, তাহলে তার আত্মীয় স্বজন অথবা তার পিতা মাতা বা অভিভাবককে 12 ঘন্টার মধ্যে আপনাকে অবগত করতে হবে বা সংবাদ দিতে হবে। এরপরে যেটা বলা আছে যে এই আসামি যদি কোনো জখম প্রাপ্ত হয় বা তার শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে তাহলে তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আসামি যদি তার উকিলের সাথে বা পিতামাতার সাথে বা তার অভিভাবক কারোর সাথে যদি দেখা করতে চান তাহলে 12 ঘন্টার মধ্যে তাদের সাথে দেখা করাইয়া দিতে হবে। এই ছিল হচ্ছে 46-এর শ টাইপের ক দ্বারা। তাহলে 46-এর শ টাইপের কতি প্রথমে কি পেলাম যে যাকে আপনি গ্রেপ্তার করতে যাবেন তাকে নিজের পরিচয় দিবেন, পাশাপাশি আপনার আইডি কার্ড তাকে দেখাইতে হবে। তারপরে কি পড়াইলাম যে যাকে গ্রেপ্তার করবেন তার নাম ঠিকানা উল্লেখ করে একটা স্মারকলিপি তৈরি করবেন। সেই স্মারকলিপিতে তার পরিবারের কোনো সদস্য স্বাক্ষর বা গ্রামের কোনো গণ্যমান্য ব্যক্তিকে দিয়ে স্বাক্ষর করাইতে হবে। যদি গণ্যমান্য ব্যক্তি বা পরিবারের কাউকে যদি আপনি না পান তাহলে তার কাছ থেকে টিপসই বা স্বাক্ষর নিতে হবে। এরপরে পড়াইলাম যে ওই ব্যক্তি যদি তার গৃহের বাইরে থেকে যদি আপনি তাকে গ্রেপ্তার করেন তাহলে তার পরিবার বা আত্মীয় স্বজনকে 12 ঘন্টার মধ্যে আপনাকে অবগত বা জানাইতে হবে। এরপরে যেটা পড়াইছি সেটা হচ্ছে যে ওই ব্যক্তি শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন দেখতে পান সঙ্গে সঙ্গে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপরে পড়াইছি যে ওই ব্যক্তি অর্থাৎ ওই আসামি যদি তার আত্মীয় স্বজন বা তার উকিলের সাথে দেখা করতে চায় তাহলে 12 ঘন্টার মধ্যে তাদেরকে দেখার ব্যবস্থা করতে হবে। এই ছিল 46-এর শ টাইপের ক। 46-এর শ টাইপের খতি যেটা বলা আছে যে এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আপনি থানায় একটা গ্রেপ্তারকৃত রেজিস্টারে তার নাম ঠিকানা লিপিবদ্ধ করতে হবে এবং জেনারেল ডায়েরিতে এই বিষয়টা নোট দিতে হবে। এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি তার থানা এলাকার বাইরে হইতে অন্য থানা এলাকায় যদি গ্রেপ্তার হয় সেখানকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই গ্রেপ্তার সম্পর্কে তিনি কি করবেন তার নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্মারকলিপির মাধ্যমে অবগত করবেন। তার নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এই বিষয়টা তার কোনো অফিসারকে দিয়ে জিডিতে নোট দিবেন এবং তার পরিবারকে এই বিষয়টা 12 ঘন্টার মধ্যে অবগত করবেন। এটা ছিল হচ্ছে 46-এর খ। 46-এর খ আবার বলি যে ব্যক্তিকে আপনি ক ধারা মোতাবেক গ্রেপ্তার করলেন সেই গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ঠিকানা একটা রেজিস্টার লিপিবদ্ধ করবেন এবং জেনারেল ডায়েরিতে নোট দিবেন। তারপরে ওই ব্যক্তি যদি তার থানা এলাকার বাইরে অন্য কোনো থানা এলাকায় যদি গ্রেপ্তার হয় তাহলে অন্য থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করেছে সে তার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটা স্মারকলিপির মাধ্যমে অবগত করবেন। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তায় স্মারকলিপির মাধ্যমে অবগত হওয়ার পর তিনি কি করবেন 12 ঘন্টার মধ্যে তার আত্মীয় স্বজন অথবা তার বন্ধু বান্ধব পিতা মাতা কাউকে এই 12 ঘন্টার মধ্যে জানাইতে হবে। এটা ছিল 46-এর শ টাইপের খ। 46-এর শ টাইপের গতি বলা আছে যে প্রত্যেকটা থানায় একজন এএসআই থেকে তৎঊর্ধ্ব যে কোনো অফিসার এই গ্রেপ্তারকৃত রেজিস্টারের দায়িত্বে থাকবেন। তাহলে কি বলা আছে যে এএসআই থেকে তৎঊর্ধ্ব অফিসার এই বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির রেজিস্টারের দায়িত্বে থাকবেন এবং তিনি এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের একটা তালিকা তৈরি করিয়া তিনি পুলিশ সুপার ক্ষেত্র মতে হচ্ছে মেট্রোপলিটন এলাকার যে পুলিশ কমিশনার ও থানায় এই 3 জায়গায় এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম ঠিকানা সম্মিলিত একটা চার্ট কি করবেন পরিদর্শন করবেন, মানে লটকা জারি করে রাখবেন যে তার আত্মীয় স্বজন বা কেউ এসে দেখতে পারে যে এই থানায় এই ধরনের ব্যক্তি গ্রেপ্তার আছে। এটা হচ্ছে আমাদের
46-এর ক্লোজ গ। তাহলে গতে আমরা কি বললাম, এসআই থেকে তদুর্ধ্ব অফিসার এই রেজিস্ট্রারের দায়িত্বে থাকবে। তিনি তার থানা এলাকায় যে ধরনের ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার হয়েছে তাদেরকে কি করবে, তালিকা প্রস্তুত করবে এবং এই তালিকা প্রস্তুত করে পুলিশ সুপার বা পুলিশ কমিশনার নিকট প্রেরণ করবে এবং থানার প্রকাশ্য স্থানে এরই একটা কপি কি প্রদর্শন করবেন, অর্থাৎ ডিসপ্লের মতো লাগায় রাখবেন। এটা ছিল আমাদের 46-এর গ দ্বারা। 46-এর গতি যেটা বলছে যে, হ্যাঁ কেউ কিছু বলছেন? শুধু বিনা পরোয়ানা গ্রেপ্তারের ক্ষেত্রে, মানে গ্রেপ্তারের ক্ষেত্রে যাদেরকে গ্রেপ্তার করবেন তাদের, এখন আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, আবার পরোয়ানামূলক গ্রেপ্তার করতে পারেন। এখানে সুস্পষ্ট কোনো কথা বলে নাই, ঠিক আছে। এখন আপনার 46-এর ঘতি যেটা বলা আছে, এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যেখানে রাখা হলো, অর্থাৎ থানা হাজতে রাখা হলে সেই ব্যক্তির, অর্থাৎ এই হেফাজতে রাখার যে ব্যক্তি অর্থাৎ ডিউটি অফিসার যিনি থাকবেন, তিনার করণীয় হচ্ছে তার চিকিৎসার ব্যবস্থা করবেন। এটা হচ্ছে যার হেফাজতে থাকবে সে এই গ্রেপ্তারকৃত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করবেন। এটা হচ্ছে ঘতেই একটা কথা বলা আছে। আর উমতি যেটা বলা আছে 46-এর শ টাইপের উমতি বলা আছে যে এই যে চিকিৎসার যে ব্যবস্থাটা এটা কোথায় করবেন, এটা হচ্ছে সরকারি হসপিটালে করবেন। যদি সরকারি হসপিটাল না থাকে সরকার কর্তৃক নিবন্ধন যে হসপিটাল আছে সেই হসপিটালে এই চিকিৎসা করাইতে হবে। আর এখানে যদি কোনো মহিলা আসামি গ্রেপ্তার করা হয় তাহলে সেক্ষেত্রে অপর কোনো মহিলা ডাক্তার বা নার্স দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপরে যেটা বলা আছে যে এই যে যারা চিকিৎসক তারা কি করবে, এই চিকিৎসা শেষে একটা এমসি অর্থাৎ মেডিকেল রিপোর্ট ওই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে এবং তার আত্মীয় স্বজনকে আর থানার যে গ্রেপ্তারকৃত অফিসার তাকে দিবেন। এরপরে যেটা বলা আছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি আপনার শারীরিক অবস্থা যদি ভালো থাকে বা আঘাতের চিহ্ন থাকে সে অবস্থায় তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করতে হবে। আর ম্যাজিস্ট্রেট কি করবে, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করবে। এখন এখানে আবার শর্ত দেওয়া আছে যে কোনো কারণে যদি এই গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি গুরুতর অসুস্থ থাকে এবং সে যদি হাসপাতালে ভর্তি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে ভিডিও কলের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট তার এই যে হাজিরা দিতে হবে যে সে এখন অমুক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অবস্থায় আছে। এটা ম্যাজিস্ট্রেট কোর্টে কি করবে, ভিডিও কলের মাধ্যমে এটা দেখাইতে হবে। এই ছিল 46-এর ক, খ, গ, ঘ, উম। এটা হচ্ছে নতুন ধারা সংযোজন হয়েছে 2025 সালের আপনার নতুন অধ্যাদেশে। তাহলে এইগুলো কি আমরা পারবো? এই যে কতে কি বলছে, কতি কি বলছে, গতি কি বলছে, গতি কি বলছে, আমার মনে হয় যে আরেকটা বার আপনাদের রিপ্লে করলে আপনারা হয়তো বা এটা একটু ভালো বুঝবেন। হ্যাঁ, আমি আবার একটা রিপ্লে করি। কতি যেটা বলা আছে যে যাকে আপনি গ্রেপ্তার করতে যাবেন ওই ব্যক্তিকে আপনার পরিচয় দিবেন, পাশাপাশি আপনার পরিচয়পত্র দেখাবেন, যেটা আমাদের আইডি কার্ড, যে এই যে আমি পুলিশ, এই যে আমার পরিচয়পত্র, এটাতে কতি বলছে। কয়ের একটা পার্ট কয়ে আবার বলছে যে এই গ্রেপ্তার করার ব্যক্তির নাম ঠিকানা সম্মিলিত একটা স্মারকলিপি তৈরি করিয়া আপনি তার পিতা মাতা বা অভিভাবক বা গ্রামের কাউকে দিয়ে এটা স্মারকের উপর সই করাবেন। যদি কাউকে না পান তাহলে ওই ব্যক্তিকে দিয়ে টিপসই অথবা স্বাক্ষর নেবেন। এরপরে যেটা বলছে যে ওই ব্যক্তি যদি আপনার তার ঘরের বাইরে হইতে অর্থাৎ এখতিয়ারের বাইরে হইতে যদি তাকে গ্রেপ্তার করা হয় তাহলে 12 ঘন্টার মধ্যে তার আত্মীয় স্বজন বা পিতা মাতাকে এই গ্রেপ্তার সম্পর্কে অবগত করতে হবে। এবার গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে তাহলে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি দাবি করে যে সে তার উকিল বা পিতামাতার সাথে দেখা করবে তাহলে 12 ঘন্টার ভিতর তাকে তাদের সাথে দেখা করার ব্যবস্থা করতে হবে। এই ছিল 46-এর শ টাইপেন ক। 46-এর শ টাইপেন খতি বলছে এই গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ঠিকানা একটা থানার রেজিস্টার লিপিবদ্ধ করতে হবে এবং জেনারেল ডায়েরিতে নোট দিতে হবে।
এই গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অন্য থানা এলাকার বাসিন্দার হয় তাহলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্মারকলিপির মাধ্যমে অবগত করবেন এবং ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই স্মারকলিপি পাওয়ার পরে তিনি কি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করিয়া তার আত্মীয় স্বজনকে 12 ঘন্টার মধ্যে অবগত করবেন। এটা ছিল হচ্ছে 46-এর খ। 46-এর গতি বলছে যে এই রেজিস্টার দেখাশোনার জন্য একজন এএসআই থেকে তৎউদ্ধ অফিসার নিয়োগ করতে হবে এবং এই এএসআই বা তৎউদ্ধ অফিসার তার থানা এলাকার মধ্যে যে ধরনের ব্যক্তি গ্রেপ্তার হবে তার নাম ঠিকানা এই রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং এর একটা কপি তিনি কি করবেন পুলিশ সুপার বা পুলিশ কমিশনার বরাবর প্রেরণ করবেন এবং থানার প্রকাশ্য কোনো স্থানে এটা লটকায় জারি করে রাখবেন অথবা ডিসপ্লে আকারে প্রদর্শন করে রাখতে হবে, যেটা বলা আছে। এটা হচ্ছে গতি বলা আছে। আর গতি বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তি যার হেফাজতে থাকবে তিনি তার চিকিৎসার ব্যবস্থা করবেন। উমতি যেটা বলা আছে এই চিকিৎসার ব্যবস্থা সরকারি হাসপাতালে করতে হবে, সরকারি হাসপাতাল না পাওয়া গেলে নিবন্ধনকৃত কোনো বেসরকারি হাসপাতালে করতে হবে। মহিলাদের ক্ষেত্রে মহিলা ডাক্তার বা নার্স দিয়ে চিকিৎসা করাইতে হবে। আর এই যে গ্রেপ্তারকৃত ব্যক্তি শারীরিক অসুস্থ থাকলে সে অবস্থায় তাকে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করতে হবে, ম্যাজিস্ট্রেট প্রয়োজনে তার চিকিৎসার ব্যবস্থা করবে। আর এই চিকিৎসা ব্যবস্থা করার পরে তার যে মেডিকেল রিপোর্ট সেটা ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তার নিকট দিবে এবং প্রয়োজন বোধে আপনার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে একটা কপি দিবে বা তার আত্মীয় স্বজনকে একটা কপি দিবে। যদি গুরুতর প্রকৃতির অপরাধী মানে আঘাতপ্রাপ্ত হয় এবং সে যদি হাসপাতালে ভর্তি থাকে তাহলে এই বিষয়টা আপনি ভিডিও কলের মাধ্যমে আপনার নিকটবর্তী ম্যাজিস্ট্রেটকে এটা জানাইতে হবে। এই ছিল 46-এর উমধারার কথা। আর এর সাথে আপনারা পিআরবি গ্রেপ্তার যেহেতু ফাংশন আপনারা পিআরবি 316 বিধি ব্যবহার করবেন। তা আমরা 46-এর ক ক গ ঘ উম এই ধারা করা কি আমরা পারবো? ইনশাল্লাহ পারা যাবে আমার মনে হয়। আর যদি না পারেন তাহলে এখানে ভিডিও দেওয়া থাকবে, আপনারা আবার দেখে নেবেন। এরপরে আমি আর 3টা ধারা পড়াবো আজকে, সেটা হচ্ছে 47 ধারা, 48 ধারা, 49 ধারা। 47 ধারায় বলছে যে ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করতে চান আপনি জানলেন যে সেই ব্যক্তি কোনো বাড়ি বা কোনো গৃহে অবস্থান করছে, তাহলে আপনার করণীয় হবে ওই বাড়ির মালিকের অনুমতি নিয়ে গ্রেপ্তার কার্যকারী করতে হবে। তাহলে আপনার 47 ধারার কাজ কি, যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে চান সেই ব্যক্তি যদি কোনো বাসগৃহে যদি অবস্থান করে বা কোনো মালিকের গৃহে অবস্থান করে তাহলে ওই বাড়ির মালিকের অনুমতি নিয়ে আপনি গ্রেপ্তার কার্যকর করতে পারবেন। এর সাথে আপনি কি ব্যবহার করবেন, পিআরবি 316 তো থাকবে, পাশাপাশি পিআরবি 280 বিধি ব্যবহার করতে পারবেন। এরপরে 48 ধারায় যেটা বলা আছে যে ওই বাড়ির মালিকের কাছে আপনি 47 ধারা মোতাবেক অনুমতি চাইছেন কিন্তু বাড়ির মালিক আপনাকে তার গৃহে প্রবেশ করার জন্য অনুমতি দেয়নি, তাহলে আপনি কি করবেন? এই 48 ধারা বলছে যে 47 ধারা মোতাবেক যদি আপনাকে অনুমতি না দেয় তাহলে আপনার করণীয় হবে দরজা জানলা ভেঙে ওই বাড়িতে প্রবেশ করবেন এবং তথায় যদি কোনো পদ্মাশীল মহিলা থাকে তাহলে তাকে অন্যত্র সরে যেতে বলবেন এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তার কার্যকারী করবেন। এটা ছিল হচ্ছে 48 ধারার আলোচনা। এখানে আপনি পিআরবি 316 ও 280 বিধি ব্যবহার করবেন। এরপরে আপনাকে পড়ানো হবে 49 ধারা। আপনাকে 47 ধারা মোতাবেক বাড়ির মালিক অনুমতি দিচ্ছে, আপনি ভিতরে প্রবেশ করছেন, বাড়ির মালিক ছিল বদমাইশ, যখনই আপনি প্রবেশ করছেন তখনই আপনাকে বাইর পেজ দিয়ে কী করছে, আপনাকে তালা মেরে দিচ্ছে বা দরজা আটকায় দিচ্ছে। এখন আপনার করণীয় কি? আপনি কি ভিতরে থাকবেন? না, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনি দরজা জানলা ভেঙে আসামিকে গ্রেপ্তার করিয়া বাইর হয়ে চলে আসবেন। এটা হচ্ছে 49 ধারা। এখন
এই 49 ধারার ক্ষেত্রে আপনার পিআরবি হবে 316 বিধি। এটা হচ্ছে গ্রেপ্তারের পদ্ধতি। তাহলে 47 ধারা, 48 ধারা, 49 ধারা হচ্ছে গ্রেপ্তারের পদ্ধতি। এই 3 ধারা মোতাবেক আপনি গ্রেপ্তার করবেন। আর 51, 52, 53 হচ্ছে এই গ্রেপ্তার করার পর আটক ব্যক্তির দেহ কিভাবে তল্লাশি করবেন সেই বিষয়গুলো আছে 51, 52, 53। তাহলে আমরা মূলত আলোচনা করছি যে 47, 48, 49 ধারা। এখানে সার সংক্ষেপ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো গৃহে থাকে তাহলে বাড়ির মালিকের অনুমতি নিয়ে গৃহ তল্লাশি করবেন। বাড়ির মালিক যদি অনুমতি না দেয় তাহলে দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করবেন এবং কোনো পদ্মাশীল মহিলা থাকলে অন্যত্র সরে যাওয়ার জন্য বললেন। 49 ধারা বলছে যে যদি আপনি কোনোভাবে আটক পড়ে যান সেক্ষেত্রে আপনি দরজা জানলা ভেঙে বাইর হয়ে আসতে পারবেন। এই ছিল হচ্ছে গ্রেপ্তারের পদ্ধতি। এর সাথে পিআরবি 280 আর 316 বিধি ব্যবহার করবেন। তাহলে আজকে আমরা কি পড়াইলাম আপনাদের 46 ধারা, 46 ক্লোজ 1, 2, 3, 46 শর্ট হাইফেন ক, শর্ট হাইফেন খ, শর্ট হাইফেন গ, শর্ট হাইফেন ঘ, শর্ট হাইফেন হুম। তারপরে পড়ালাম 47 ধারা, 48 ধারা, 49 ধারা।